বদলে গেল এবার ভোটের নিয়ম, আর ঠিক সেই নিয়মকে কেন্দ্র করে ইতিমধ্যে বিহারে যখন জল্পনা একেবারে তুঙ্গে, তখন বিহার থেকে সুদূরবর্তী বাংলাতেও একই রকমভাবে এই বিষয় নিয়ে জল্পনা শুরু হয়েছে। আর ঠিক এই বিষয় নিয়ে সরব হয়েছিলেন প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কি আপডেট সামনে বেরিয়ে আসছে? এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হলো মহুয়া মৈত্র, তিনি সরাসরি কৃষ্ণনগরের সাংসদ, তিনি সরাসরি পৌঁছে গিয়েছেন সুপ্রিম কোর্টে। অর্থাৎ নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিকে সরাসরি চ্যালেঞ্জ করছেন এবার সাংসদ। প্রশ্ন হচ্ছে, ঠিক কোন কোন জায়গাতে মহুয়া মৈত্র কিংবা তৃণমূল কংগ্রেসের মূল আপত্তি রয়েছে? মূল সমস্যা হচ্ছে 87, 2003 এবং 2003-এর পরবর্তী সময়। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে যদি আমরা দেখি যে ভোটার তালিকায় নির্দিষ্টভাবে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করে, কিন্তু এবার থেকে সেই আধার কার্ডের ওপর ভিত্তি করে কোনো কিছুই হচ্ছে না, হচ্ছে এবার সরাসরি বার্থ সার্টিফিকেটের ওপর ভিত্তি করে। অর্থাৎ আপনার পরিচয় হলো আপনার বার্থ সার্টিফিকেট কিংবা আপনার মা বাবার বার্থ সার্টিফিকেট, এই দুটো বিষয় আপনাদের কাছে একেবারে পরিষ্কার করে রাখতে হবে। কি সেই বিষয়, আরও বেশি বিশদে আলোচনা করব আজ। ঠিক এই জায়গায় সরাসরি মূল যে বিতর্কের জায়গা সেটা একবার আপনাদের সামনে রেখে দিই। মূল বিতর্কের জায়গা একটি জায়গাতেই, তা হলো একদিকে যখন বিজেপি বলছে যে ভোটার তালিকাতে ভুয়ো ভোটারকে সরিয়ে দেওয়ার জন্যই হয়তো নির্বাচন কমিশন এই ধরনের স্টেপ নিচ্ছেন কিংবা বিজ্ঞপ্তি জারি করছে, কিন্তু উল্টো দিকে বিরোধী শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে স্পষ্ট ভাষায়, তা হলো কোনো ভুয়ো ভোটার নয়, কোনো ভুয়ো ভোটারের বিষয় এখানে নয়। এখানে সরাসরি মূল বিষয় হচ্ছে নির্বাচন কমিশন হাতিয়ার হচ্ছে বিজেপির। অর্থাৎ কেন্দ্র সরকার ইচ্ছে করে নির্বাচন কমিশনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। আর মূল কনফ্লিক্ট ঠিক এই জায়গা থেকে, বিতর্কের মূল কেন্দ্রবিন্দু ঠিক এই জায়গা থেকে। সত্যিই কি নির্বাচন কমিশন বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছে? তাহলে তো এটা গণতন্ত্রের জন্য অনেক বড় থ্রেট। আজ ঠিক এই বিষয় নিয়ে আলোচনা প্রসঙ্গে কথার পৃষ্ঠে বাড়বে কথা। নমস্কার, আমি অঞ্চল, আপনারা দেখছেন ট্রাই টিভি বাংলা। এই মুহূর্তে ঘড়ি কাটায় ঠিক সন্ধ্যে 6:57। আপনারা জানেন সন্ধ্যে 6:57 মানেই ট্রাই টিভি বাংলায় প্রাইম টাইম শব্দের কাটাকাটি, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। আমি এক এক করে প্রত্যেকটি বিষয় আপনাদের সামনে রাখবো, কিন্তু তার আগে মূল বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখছি। দেখুন, ভোটার তালিকা সংশোধন নাকি ভোটার বিচ্ছিন্নীকরণ? নির্বাচন কমিশনের নতুন নির্দেশে গণতন্ত্রের মুখোশ খুলে গেল। নির্বাচন কমিশন বিহারে ভোটার তালিকা সংশোধনের নামে এমন এক কঠোর নির্দেশ জারি করেছে যা গণতান্ত্রিক প্রক্রিয়াকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। গত 24 জুন ঘোষিত এই নির্দেশ অনুযায়ী বিহারের ভোটারদের জন্ম শংসাপত্র সহ নাগরিকত্বের জটিল নথি জমা দিতে হবে, এমনকি যাদের নাম ইতিমধ্যেই তালিকায় রয়েছে তাদেরও। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টে রিট পিটিশন করেছেন, যেখানে তিনি সংবিধানের 14, 19, 21, 325 ও 326 ধারা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। প্রশ্ন হলো, ইসির এই পদক্ষেপ কি আসলে নির্বাচনের শুদ্ধতার জন্য, নাকি এটি একটি পরিকল্পিত কৌশল যার লক্ষ্য নির্দিষ্ট জনগোষ্ঠীকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া? বিরোধীদের অভিযোগ, ইসির নতুন নিয়মে সবচেয়ে বেশি বিপাকে পড়বেন গরিব, অশিক্ষিত, পরিযায়ী শ্রমিক, দলিত ও আদিবাসী সম্প্রদায়ের মানুষ, যাদের পক্ষে জন্ম শংসাপত্র বা নাগরিকত্বের জটিল কাগজপত্র জোগাড় করা প্রায় অসম্ভব। বিহারে প্রায় 3 কোটি ভোটার এই তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকিতে রয়েছেন, যা নির্বাচনী ফলাফলে রেখে দিতে পারে সুবিধাবাদী প্রভাব। আরও উদ্বেগের বিষয় হলো, ইসি শুধু বিহারে এই নিয়ম চাপিয়ে দিচ্ছে, অন্য রাজ্যগুলোতে নয়। এর পেছনে কি রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে? ইসি বাংলা বা অন্যান্য রাজ্যে এই ধরনের কঠোর শর্ত আরোপ করেনি, তাহলে শুধু বিহারেই কেন? একদিকে ইসি বিহারে ভোটার তালিকা সংশোধনের নামে নথিপত্রের জটিলতা তৈরি করছে, অন্যদিকে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্রের প্রতিদ্বন্দ্বিতাকারী আসনে ভোটই স্থগিত করছে। এই দ্বিমুখী নীতির পেছনে কি ক্ষমতাসীন দলের হাত রয়েছে? মহুয়া মৈত্র এবং বিভিন্ন সুশীল সমাজের সংগঠনগুলোর মামলা এখন শুধু একটি আইনি লড়াই নয়, বরং ভারতীয় গণতন্ত্রের মৌলিক নীতির লড়াই। যদি ইসির এই নির্দেশ বহাল থাকে, তাহলে
ভোটাধিকার হবে সম্পদশালীদের একচেটিয়া অধিকার, যারা নথিপত্র জোগাড় করতে পারবে। নির্বাচনী প্রক্রিয়া আরও অনিয়ন্ত্রিত হবে, কারণ ভোটার তালিকা থেকে বাদ পড়া মানুষের সংখ্যা বাড়বে। এটির বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ ধসে পড়বে, কারণ এটি ক্রমশ একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হচ্ছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত শুধু বিহারের ভোটারদের বিষয় নয়, এটি গোটা দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য হুমকি। যদি একটি প্রতিষ্ঠান ভোটার তালিকাকে হাতিয়ার হিসেবে সত্যি ব্যবহার করে, তাহলে জনগণের সরকার কথাটি অর্থহীন হয়ে পড়বে, নাকি আজ এখন থেকেই বিতর্ক শুরু শব্দের কাটাকাটিতে? মূল আলোচনা কেন্দ্রবিন্দু নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন। মূল আলোচনার বিষয় হলো এই মুহূর্তে দাঁড়িয়ে শাসক এবং বিরোধীর তরজা ঠিক একটি জায়গাতে, তা হলো ভোটার প্রসঙ্গ। এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটাররা যদি সঠিকভাবে ভোট না দিতে পারে শুধুমাত্র তাদের পরিচয়পত্রের জন্যে, তাহলে তো প্রশ্ন আসতে শুরু করবে কে জিতবে আর কে জিতবে না, সেটা সম্পূর্ণই চলে যাবে এই ভোটার তালিকার সংশোধনের উপর ভিত্তি করে। কেন বলছি, কি বলছি? এই জন্য বলছি, তার কারণ অনেকের কাছে হয়তো বার্থ সার্টিফিকেট নাও থাকতে পারে। তারা কি করবে? তাদের মা বাবার কাছেও হয়তো বার্থ সার্টিফিকেট না থাকতে পারে। তাহলে তারা কি করবে? এই সমস্ত প্রশ্ন যখন দানা বাঁধছে বিরোধীদের মনে, তখন ঠিক তারা মনে করছে যে শুধুমাত্র ভোট কাটার জন্যই বিরোধী শিবির অর্থাৎ শাসক শিবির সরাসরি এই বিষয়ের দিকে নজর দেওয়ার চেষ্টা করছে। নির্বাচন কমিশন সরাসরি সেই শাসক শিবিরের হাতিয়ার হয়ে আসছে, অন্তত কেন্দ্র সরকারের। আর ঠিক এই বিষয় নিয়েই আজ সরাসরি বিতর্ক সভায় আসবো, কিন্তু তার আগে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে জুড়েছেন। দেখাবো একেবারেই যারা যারা আমাদের সঙ্গে জুড়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো, কিন্তু তার আগে একটি বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে, তা হলো নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের হঠাৎ এই বিজ্ঞপ্তি কি প্রমাণ করতে চাইছে? সত্যিই কি ভুয়ো ভোটার ধরাটাই নির্বাচন কমিশনের মূল উদ্দেশ্য, নাকি গণতন্ত্রকে হত্যা করার একটি নয়া কৌশল অবলম্বন করছে নির্বাচন কমিশন? অর্থাৎ সরাসরি যা বিরোধী শিবিরের পক্ষ থেকে অভিযোগ আনা হচ্ছে। আসবো এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেবো। এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় আলী হোসেন, বিজেপি মুখপাত্র, রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় দেবব্রত রায়, রাজনৈতিক কর্মী, তৃণমূল সমর্থন করেন। আমি ঠিক এই জায়গায় আমার সঙ্গে রয়েছেন মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের প্রত্যেককে স্বাগত ট্রাইব টিভি বাংলায় প্রাইম টাইম শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি প্রথমেই একটু জানার চেষ্টা করব দেবব্রত বাবুর থেকে, কিন্তু তার আগে আমার প্রশ্নটা একবার আপনাদের সামনে রাখছি। দেখুন, বিরোধীরা ভয় পাচ্ছে ভোট হারানো, ভুয়ো ভোটারই তাদের ভরসা। খুব সহজ সরল প্রশ্ন, কিন্তু আমি উত্তরটা অবশ্যই নেব, তার কারণ এটা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে। আর এই প্রশ্নটা সাধারণ মানুষের মধ্যেও যথেষ্ট জল্পনা বাঁধছে ইতিমধ্যে, তার কারণ এই ভুয়ো ভোট প্রসঙ্গে নানানবার বিরোধীদেরকে বিঁধেছে কেন্দ্রের শাসক দল। তাই প্রশ্নটা অত্যন্ত সহজ সরল, বিরোধীরা ভয় পাচ্ছে ভোট হারানোর, ভুয়ো ভোটারই কি তাদের ভরসা? আমি প্রথমেই দেবব্রত বাবুর কাছে যাব। দেবব্রত বাবু, আপনার 1 মিনিট ওপেনিং রিমার্ক। গণতন্ত্রের উৎসবে প্রতিটা মানুষ অংশগ্রহণ করবে, এটা মমতা ব্যানার্জি আজকে নয়, সেই 1993 সালের 21শে জুলাই সেদিনই বলেছিলেন। সচিত্র পরিচয়পত্রের জন্য উনি যে আন্দোলন করেছিলেন সেটা তো মাইলস্টোন। আমরা দেখেছি সেই আন্দোলনে কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল, কত মানুষ প্রাণ দিয়েছিল। এখন মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখার জন্য শুধু 1993 সাল নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে তিনি দেখেছেন এবং চেষ্টা করে গেছেন, সেটা সাংসদই হোক এবং বর্তমানে বিভিন্ন সময় ভুয়ো ভোটার এবং বিভিন্ন ভোটারের একজন ভোটারের বিভিন্ন জায়গায় আধার ভোটার কার্ড থাকা, ডবল নাম থাকা, 3টে নাম থাকা, এটা অভিযোগ মমতা ব্যানার্জি করেছেন এবং বাস্তবে সেগুলো প্রমাণ হয়ে বর্তমানে বিজেপি একটা যে নির্দেশিকা জারি করলো, মানে বিজেপি মানে নির্বাচন কমিশন যে নির্দেশিকা জারি করলো, সেখানে দেখা 1987 সালের আগে তাদের যারা ভোটার কার্ডে জন্মেছে তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট ইত্যাদি ডকুমেন্টস লাগবে। কিন্তু একটা জিনিস দেখুন, 87 সাল থেকে 71 সাল কত দূর, মানে 9 বছর আর এদিকে 7 বছর, মানে 16 বছর ডিফারেন্স। যে মানুষগুলো 71 সালে বাস্তুহারা হয়ে তারা ঢুকে কয়েক লক্ষ নয় কয়েক কোটি মানুষ ঢুকে তারা এখানে বসবাস থাকতে শুরু করলো, কিন্তু তারা তো একদম এক কাপড়ে চলে এসেছিল, কোনো ডকুমেন্টস নেই। আমি আবারও রিপিট করার সুযোগ দেবো। আমি এখানে জয়দেব বাবুর কাছে যাবো। জয়দেব বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। আপনাদের জানাই নির্বাচন কমিশন পিছু হটেছে।
আজকে বিহারের সমস্ত প্রথম সারির সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দিয়েছে, কাউকে আর এখনো অফিশিয়াল জানানো হয়নি, প্রমাণপত্র জানিয়ে দিয়েছে, বিজ্ঞাপন দিয়ে দিয়েছে, নিউজ পেপারে সমস্ত বিজ্ঞাপন জারি হয়ে গেছে যে আর কাউকে 11টা যদি তাদের প্রমাণপত্র নাও থাকে, শুধুমাত্র যে ফর্মটা তারা নিয়েছে সেখানে যদি ছবিও না থাকে, শুধু সেখানে নিজের নামটুকু, বাবার নামটুকু লিখে বিএলও কে দিয়ে দিতে, বিএলও তার ভিত্তিতেই আপলোড করে তার ভোটার লিস্ট তৈরি করবে। কিন্তু সেখানে বিজ্ঞাপন যেটা দিয়েছে নির্বাচন কমিশন, সেখানে কিন্তু দুটো প্যাঁতারা কষেছে যে আপনি যদি ডকুমেন্ট না দেন সেক্ষেত্রে আপনার নামটা আপলোড করতে বিএলওর অসুবিধা হতে পারে, বা বিএলও সেখানে স্থানীয় যারা জনপ্রতিনিধি তাদের থেকে ভেরিফাই করে আপনার নামটা তুলবে। তার মানে এক ঢিলে দুই পাখি। যখন দেখলো যে আমরা নাম তুলতে গিয়ে বাধার মুখোমুখি পড়ছি চক্রান্ত করতে গিয়ে, তখন এমন একটা পয়েন্টরা কষেছে যে সেক্ষেত্রেও দেখে দেখে বিরোধীদের ভোট কেটে দেবে। আমি আলিয়াবুর কাছে যাবো। আলিয়াবু, আমার প্রশ্ন ছিল, বিরোধীরা ভয় পাচ্ছে ভোট হারানোর, ভুয়ো ভোটারই তাদের ভরসা। জয়দেববাবু বলছেন যদিও বা এখনই ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে এখনো অফিসিয়ালি কিছু আসেনি। আলিয়াবু, দেখুন, বিরোধীরা অকারণে ভয় পাচ্ছে, এখানে ভয় পাওয়ার কিছু নেই। এখানে নির্বাচন কমিশন যে কথাটা বলার চেষ্টা করেছিল সেটা হচ্ছে একটা স্বচ্ছতা, নির্বাচনের মধ্যে একটা স্বচ্ছতা আনার জন্য নির্বাচন কমিশনের কিছু সংস্কার দরকার আছে। সেই সংস্কারের কথাই বলেছে যে কিছু কাগজপত্র যদি করা যায় তাহলে আরো শক্তপোক্ত হবে গণতন্ত্রের পক্ষে। সেই জন্য বিরোধীরা অকারণে ভয় পায়, ভয় তো পাবেই, কারণ ভয় পাওয়ারই কথা, কারণ তারা জাল ভোট করে, তারা 2 নম্বর ভোট করে, তারা ভুয়ো ভোটার করে। যারা এই কাজে অভ্যস্ত তাদের তো একটু ভয় হবে, চোরের মান পুলিশ এগুলো কথা থাকে না একটা, এইরকমই বিরোধীদের অবস্থা। তাই ওই মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে আর এখন কি করছে সবাই আমরা জানি। ভুয়ো ভোটার ধরার জন্য একটা অভিনব কৌশল নির্বাচন কমিশন নিয়েছে। আমরা দলগতভাবে এটাকে আমরা সমর্থন করি, কারণ দেশের প্রয়োজনে, নিরাপত্তার স্বার্থে, দেশের সুরক্ষার স্বার্থে আমাদের এই ভুয়ো ভোটার যেমন ধরা দরকার এবং বাতিল হওয়া দরকার, অপরদিকে ইলেকশনের স্বচ্ছতাও আনা আমাদের দরকার রয়েছে। বেশ, আমি এই সমস্ত বিষয় নিয়ে আবারও আপনাদের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে নির্বাচন কমিশন নিয়ে ঠিক বিরোধীরা কি বলতে চাইছে সেটা একবার টেক্সট প্লেটের থ্রুতে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের অভিযোগ, অনেকগুলো অভিযোগ রয়েছে তাদের। ঠিক কি কি অভিযোগ? সময় এবং মৌসুম নিয়ে আপত্তি। বিরোধীরা অভিযোগ করছে যে বর্ষাকালে মাত্র 30 দিনের মধ্যে প্রায় 8 কোটি ভোটারের তালিকা সংশোধন করা বাস্তবসম্মত নয়। তারা প্রশ্ন তুলেছে কেন এই প্রক্রিয়া জানুয়ারি বা ডিসেম্বরের মতো সময়ে শুরু করা হয়নি, যখন আবহাওয়া ও পরিস্থিতি অধিক অনুকূল ছিল। নেক্সট প্লেট। অতিরিক্ত নথিপত্রের দাবি নতুন ভোটারদের জন্য শুধু নিজের নয়, বরং বাবা মায়ের জন্মসন এবং জন্মস্থানের তথ্য চাওয়া হচ্ছে, যা অনেক গরিব এবং প্রান্তিক মানুষের পক্ষে জোগাড় করা কঠিন। এতে তারা ভোটার তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকিতে পড়তে পারেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ। বিরোধী দলগুলোর দাবি এই সংশোধন প্রক্রিয়া বিজেপির ইঙ্গিতে পরিচালিত হচ্ছে, যাতে গরিব, সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর ভোটাধিকার কেড়ে নেওয়া যায়। সংবিধান লঙ্ঘনের আশঙ্কা। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং এডিআর সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করে দাবি করেছেন যে এই প্রক্রিয়া সংবিধানের 326 অনুচ্ছেদের পরিপন্থী, কারণ এতে যোগ্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠছে। বিরোধীরা প্রশ্ন তুলছে এত অল্প সময়ে বর্ষার মধ্যে এই বিশাল কর্মযজ্ঞ কিভাবে সম্পন্ন হবে। তারা আশঙ্কা প্রকাশ করেছে যে এই প্রক্রিয়ায় অনেক প্রকৃত ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন। আর ঠিক এই বিষয় নিয়ে সরাসরি ইলেকশন কমিশন ঠিক কি জবাব দিয়েছিল সেটা একবার আপনাদের সামনে রাখছি। দেখুন, নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া। নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকা একটি গতিশীল তালিকা, যা নিয়মিত হালনাগাদ করা প্রয়োজন। তারা দাবি করেছে যে এই সংশোধন প্রক্রিয়া সংবিধান অনুযায়ী এবং পূর্ববর্তী যেসব রয়েছে, যা কিছু রয়েছে সেই সব বিজ্ঞপ্তির থেকে এই বিষয়গুলো সামনে আনাটা অত্যন্ত দরকারি হয়। এবং ঠিক এ জায়গায় সরাসরি অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি কি বলছেন একবার রাখছি। দেখুন, খুব জরুরি এটা ইলেকশন কমিশন যে এটা করছে,
সেটা গণতন্ত্রের আরো বিপদ বাড়াবে বলে আমি মনে করি। কারণ গণতন্ত্রের মূল আদর্শ হচ্ছে মানুষের ভোটদান, মানুষের মতামত প্রদান। সেইটাকে যদি ইলেকশন কমিশন কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে এই ইলেকশন কমিশন কাদের জন্য, কিসের জন্য, কার স্বার্থে ব্যবহৃত হচ্ছে তা বুঝতে বাকি থাকে না মানুষের। এই জিনিস কোনোদিন ভারতবর্ষে হতে দেওয়া হবে না। ইলেকশন কমিশন চেষ্টা করতে পারে, কিন্তু ইলেকশন কমিশন যা খুশি তাই করতে পারে না। ইলেকশন কমিশনের এই অপচেষ্টাকে ভারতবর্ষের সফল হতে দেওয়া হবে না, হবে না, হবে না। আপনারা এতক্ষণ নিশ্চয়ই যারা দর্শকরা দেখছেন তাদের পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে বিরোধী শিবিরের ঠিক অভিযোগটা কি, নির্বাচন কমিশনই বা কী বলতে চাইছে। আর ঠিক এই পর্ব থেকে মূল বিতর্ক সভা শুরু হবে। এই মুহূর্তে যে কেউ যে কারো কথা ডিফেন্ড করতে পারেন, প্লিজ হাত তুলবেন। আমি প্রথমে একটু আলীবাবুর কাছে যাবো। আলীবাবু, মধ্য দিয়ে বলেছে এটা তাদের রুটিন ব্যাপার আছে, সারা বছরে নির্বাচন কমিশনের মাধ্যমে ভোটার লিস্ট সংশোধন হয় বা আপনি নাম তুলতে পারেন, নাম বাদ দিতে পারেন, কারেকশন করতে পারেন, সবকিছুই চলে। এবং মাঝখানে একটা সিস্টেম করে দেওয়া হয়েছে, যেহেতু সামনেই বিহার নির্বাচন আছে, যে সময় হোক না কেন নির্বাচন কমিশন একটা অভিনব সিদ্ধান্ত নিয়েছে যে নির্বাচনের কিছু সংস্কার প্রয়োজন আছে। সেই হিসাবে এতক্ষণ ধরে আমরা যে চর্চাটা করলাম যে কিভাবে গণতন্ত্রকে আরো মজবুত করা যায়, ভোটাররা কিভাবে নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং কিভাবে ভুয়ো ভোটারকে বাদ দেওয়া যেতে পারে, তার বিভিন্ন পদ্ধতি এখানে লাগু করা হয়েছে বা হওয়ার চেষ্টা করা হচ্ছে আর কি। তার একটা ফরম্যাট অলরেডি দেয়া হয়েছে, সেই ফরম্যাট অনুযায়ী তারা নাম লিখবে, তাদের যা কিছু আছে সবাই, নট অনলি আপনার বিহারে, পরবর্তীতে সারা দেশেই এই বিষয়টা আসবে যে ভুয়ো ভোটার রোধ করবার জন্য ব্যবস্থা। এখানে যেটা বলা হচ্ছে আপনারা ঘুরিয়ে এনআরসি করতে চাইছেন। না না, এনআরসির গল্প নাই তো এখানটায়। ভোটার লিস্টের সংশোধন, আপনার এনআরসির কেন কথা আসছে এখানটায়? এনআরসির কোনো ব্যাপারই নাই। যেটা বিষয় সেটা হচ্ছে, দেখুন যে আমাদের ভারতবর্ষে হোক আর বিহারেই হোক, আর যে আপাতত বিহার নিয়ে আলোচনা করি, বলা হচ্ছে সংখ্যালঘুরা এখানে বাদ যাবে, আপনার হলো আদিবাসীরা বাদ যাবে। দেখুন এই যে এএনএম বলে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে, আপনারা জানেন, স্বাস্থ্য কেন্দ্র, এই উপস্বাস্থ্য কেন্দ্রে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতেই সেখানে দেখবেন যারা জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে তার আশা কর্মীরা তারা কিন্তু বাড়িতে গিয়ে ওই শিশুটির নাম নথিভুক্ত করে নিয়ে আসে এবং পরবর্তীতে সেটা তার সার্টিফিকেট সেখানে পায়। হাসপাতালে হলে তো পাবেই, একটা নির্দিষ্ট টাইমেই তারা পেয়ে যায়। আর যারা বাড়িতে ডেলিভারি হয় তারাও কিন্তু ওই এএনএম এর সেন্টারে বা আপনার সাব সেন্টারে গিয়ে তারা কিন্তু নথিভুক্ত বা গার্জিয়ানরাই করায়। এক্ষেত্রে যে বলা হচ্ছে যে আমি জন্ম সার্টিফিকেট আমি নাই, এটা নাই এর কোনো ব্যাপার নাই। কারণ নাই হবে কেন? না তো থাকার কথা না, সেটআপ সরকারি সেটআপ তো আছেই, নাম তোলার ব্যবস্থা, তাহলে এখানে ভয় পাওয়ার কিছু নেই। দ্বিতীয় যেটা বলা হয়েছে বা মানে আলোচনা চলছে সেটা হচ্ছে যে আপনার একাডেমিক সার্টিফিকেট আপনি 1-এ পড়ুন, 4-এ পড়ুন, 6-এ পড়ুন, 7-এ পড়ুন, মাধ্যমিক পড়ুন, যাই পড়ুন, আপনি তো স্কুলে যাবেন, স্কুলে গেলে তো নামটা জানে না। যারা পড়াশোনা জানে না, ধরুন তারা স্কুলে যায়, জানে না ব্যাপার নাই, জানে না ওরাও এখানে আসবে তো, জানে না। যারা কিছুই জানে না তাদের জন্য তো এএনএমরা আছে, তাদের জন্য তো স্বাস্থ্যকেন্দ্র অঞ্চলেই আছে, তাদের পাড়াতেই অঞ্চল, তাদের পাড়াতেই হলো স্বাস্থ্যকেন্দ্র, সেখানেই আছে আশা স্বাস্থ্যকর্মী, তারাই তো আপনার ছেলে মেয়ের জন্ম হয়েছে সঙ্গে সঙ্গে নাম লিখে নিয়ে উপসেন্টারে গিয়ে জমা দিচ্ছে। এটা যারা বিতর্ক করার জন্য বলছে তারা জানে না এই সেন্টারগুলো গ্রাম পঞ্চায়েত লেভেলে আছে। সেই জন্য এটা হলো কথা বলা লাগে, তাই বলছে যে সত্যি ইলেকশন কমিশন একটা আধুনিক সংস্করণের পথে এগিয়ে যাচ্ছে। বলতে চাইছেন কিছু বলতে চাইছেন কথা বলে আরেকটা কথা বলে শেষ করব, কারণ দেবব্রত বাবুরা মুখিয়া হয়ে আছেন বলবেন বলে। সেটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে দেখুন যে আপনার বয়স এখন 40 বছর, আপনার বয়স এখন 30 বছর, আপনি এখন ভোটার লিস্টের নাম তুলবেন। আপনি এই 18 বছর থেকে যে ভোটার লিস্টে শুরু, তাহলে আপনি এতদিন কোথায় ছিলেন, কোন জায়গায় ছিলেন? এত বছর কাজে ছিলেন, নাম তুলতে সময় পাননি, এই সমস্ত অজুহাত খাটে না। কারণ আমরা দেখেছি ওই জাল পাসপোর্ট করে, জাল আধার কার্ড করে, পাসপোর্ট তো নয়, জাল প্যান কার্ড করে, জাল আধার নাম্বার নিয়ে আধার কার্ড করে এরা ভোটার লিস্টে নাম উঠিয়েছে।
এই জালগুলো ধরা পড়বে তো এবার। আমরা চাই না সবাই। আমি এখানেই দেবব্রত বাবুর কাছে যাবো। দেবব্রত বাবু, আপনারা জাল যে কোনো জিনিসকে সামনে যেন আসে এবং কিংবা কোনো ভুয়ো ভোটার যেন ভোটটা না দিতে পারে, এইদিকে কেন উদ্গ্রীব হচ্ছেন না? কেন আপনাদের এই বিষয়টাতে সমস্যা হচ্ছে? দেখুন, ভারতীয় নির্বাচন কমিশন যে ভোটটা পরিচালনা করে তাকে আমাদের দেশের কেন্দ্রীয় বাহিনী সহযোগিতা করে। সেই কেন্দ্রীয় বাহিনীর নেতৃত্বে আমাদের ভোটটা হয়। কার্যত আলীবাবুর মনে বলার কিছু ছিল না, মানে ঘুরিয়ে কেন্দ্রীয় বাহিনীর দিকেই আঙুলটা তুলে দিল। এখন যেখানে বিজেপি জিতছে সেখানে গণতন্ত্র ঠিক আছে, আর যেখানে বিজেপি হারছে সেখানে গণতন্ত্র লুট হয়েছে, ভুয়ো ভোটার দেওয়া হয়েছে, জাল ভোটার দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবে তো সেটা তো নয়। এখন মানুষ মানুষের ভোট দেবে। একটা জিনিস ঠিক জানেন তো, খুব প্রান্তিক মানুষগুলোই কিন্তু এই ভোটগুলোতে অংশগ্রহণ করে। একদম দেখবেন 8 শ্রেণীর মানুষ না একটা ভোট দেওয়ার অনীহা রয়েছে। কারণ দেশের মধ্যে যেখানে দেখবেন প্রায় 80 কোটি মানুষ। আপনারা কি এই ভয়টাই পাচ্ছেন যে লক্ষ্মীর ভান্ডার একেবারে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে গিয়েছে, আর আপনাদের এখন ভোটের ইস্যু মূল 25,752 জনের চাকরি চলে গিয়েছে, আরজিকর ইস্যু হয়েছে, এগুলো সব শুধুমাত্র আরবান এরিয়ার মধ্যে সীমাবদ্ধ রয়েছে, এখনো রুরাল এরিয়াতে পৌঁছয়নি, এই জন্য কি ভয় করছে? না না, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের 100% মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে ফিরিয়ে পেতে পারে এবং ফিরিয়ে দিয়েছেন। এবং আপনি মানে দেশের মধ্যে তো দেখা গেছে বারে বারে যে অভিযোগটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, আগামী দিনে সারা দেশ সেটা মান্যতা দিয়েছে, সেটা প্রমাণ হয়েছে। কিন্তু এই দেখুন, কদিন আগে এখন জয়দেব বাবু বললেন যেটা নোটিফিকেশনটা তুলে নিয়েছে। আমরা তো জানি 1971 সালে প্রচুর মানুষ আমাদের বর্ডার পেরিয়ে একটা পার্শ্ববর্তী দেশ থেকে তারা চলে এসেছিল। তারা তো এক কাপড়ে চলে এসেছিল, তাদের কাছে কি ডকুমেন্টস ছিল? কোনো ডকুমেন্টস ছিল? তারা কোন জাতি? তারা তো বিজেপি বারে বারে বলে আমরা হিন্দুদের নাগরিকত্ব দেবো, তারা কবে আসছে দেখার দরকার নেই, তারা হিন্দু হলেই চলবে। কিন্তু কার্যত আমরা তো দেখলাম আসামে গিয়েছে 25 লক্ষ মানুষ ডিটেনশন ক্যাম্পে বসে আছে, তাদের মধ্যে কত মানুষ হিন্দু মুসলিম আছে। আমরা কিন্তু সেখানে সেই সব বিভাজনে যাচ্ছি না। আমরা মনে করি ভারতবর্ষের মানুষ একটাই পরিচয়, তার ভারতবাসী, এবং তারা ভারতের ভোটার। এইভাবে বিভাজনের রাজনীতি তো আমরা বিশ্বাস করি না। কিন্তু কার্যত দেখা যাচ্ছে যেখানেই বিজেপি তার সর্বগ্রাসী নীতি, মানে সব নিয়ে নেবো, সব দখল করবো, না না বলবেন আলিও, সর্বগ্রাসী নীতি, সব নিয়ে নেবো, সব দেখে নেবো করার জায়গায় সেখানে বারে বারে তার আগ্রাসী নীতি প্রয়োগ করেছে। এতে মানুষ তো ভোট দিতে চায়, মানুষ তো সবাই তার নির্দিষ্ট ডকুমেন্ট তৈরি করতে। আর আলীবাবু যেটা বলছেন না, আলীবাবু ভারতবর্ষে বাস করে একদম আমেরিকার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলছেন। এখন দেখুন, একদম লোয়ার কাছে না খুব না। আপনি আমেরিকার কথা বলছেন দেবব্রত বাবু, আপনি নিশ্চয়ই পড়াশোনা করেন এবং আমি বিশ্বাস করি আপনি পড়াশোনা করেন। আপনি জানবেন 60টি দেশের নিয়মকানুন নিয়ে আমাদের দেশের সংবিধান তৈরি হয়েছে। তারপরে আপনি বলছেন যে আমেরিকার উপর বেস করে, তাহলে আপনি কি হিসেবে এই কথাগুলো বলছেন? না না না, আমেরিকার সঙ্গে আমাদের ভারতের অনেক ইনফ্রাস্ট্রাকচারের পরিবর্তন রয়েছে, অনেক কিছু দিক থেকে পরিবর্তন রয়েছে। এই ক্ষেত্রে নির্বাচন কমিশন যেটা বলছেন যে ভোটার তালিকা সংশোধন করা অত্যন্ত দরকারি, এটার মধ্যে সমস্যা কোথায়? সংশোধন করলে পরে ভুয়ো ভোটার বেরিয়ে আসবে, এটা তো গণতন্ত্রের জন্য ভালো জিনিস, ভালো পার্সপেক্টিভ তৈরি করছে, তাহলে আপনাদের সমস্যা কেন হবে? কিন্তু সেটা করবে কে? এখন তো কিছু কিছু ভুতুড়ে নিয়ম নির্বাচন কমিশন ছাড়া আর কে করবে? কার উপর আস্থা রাখতে চাইছেন আপনি? নিশ্চয়ই তো, কিন্তু যে ভুতুড়ে নিয়মগুলো চালু করছে, এটা তো মোহাম্মদ বিন তুগলকের দেশ নাই যে এটা তুগলকি আইন চালু করলো। এই যে 87 সালের আগের ডকুমেন্ট তারা আনবে কোত্থেকে? যে 71 সালে যে মানুষগুলো ঢুকলো, 71 থেকে 87 কত বছর? 71 থেকে ওদিকে 9 বছর আর এদিকে 7 বছর, 16 বছর। যে মানুষটা 16 বছর বয়সে, সেই ডকুমেন্টসটা কোথা থেকে পাবে? তার বাবার ডকুমেন্টসটা কোথা থেকে পাবে? যে শিশুটা ঢুকলো ওই সময় তার বাবার ডকুমেন্টস সে কোথা থেকে পাবে? বেশ আমি এই উত্তরটা আলীবাবু থেকে অবশ্যই নেব, কিন্তু তারপরে আবার জয়দেব বাবুর কাছে আমাকে যেতে হবে। আলীবাবু অতি সংক্ষেপে। না, উনি যেটা বললেন যে আসামে যে লোক হিন্দু মানুষগুলো বাদ গেছে ইয়া থেকে এনআরসির মাধ্যমে, তখন দাদা সিএ হয়নি, কিন্তু সিএ পাসও হয়নি, তার আগে এনআরসি হয়েছে। সেই কারণে আসামের যে হিন্দুগুলো, যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা বাদ গেছে, তারা সিএ এর মাধ্যমে এসে তারা নাগরিকত্ব পাবে, সে নিয়ে চিন্তা নাই। আপনারা সিএ এর এগেনস্টে, আপনারা চান না নাগরিকত্ব তারা পাক। এই মমতা ব্যানার্জি চায় না সিএ এর মাধ্যমে বাংলার বা আসামের মানুষরা তারা নাগরিকত্ব পাক। সেই জন্য সিএ এর গল্পটা আপনারা একটা শিখেই তুলে রাখুন। এখানে ভারতীয় জনতা পার্টি সি এর জন্য পেটেন্ট হয়ে আছে। আরেকটা যেটা বলছি যে দেখুন, এখানে পরিষ্কার করে বলা হয়েছে 87 এর আগে ওই সমস্যাটা হবে না। তো যাদের 87 এর আগে জন্ম তাদের একজনেরও কাগজ দেখাতে হবে না, তাদের বাবা মায়ের কিছুই লাগবে না, সেই ভোটারের কোনো কিছুই লাগবে না। 87 এর পর থেকে 2003 সালের মধ্যে আবার ডিগবাজি। এই দেখুন,
হ্যাঁ 2003 সালের মধ্যে যাদের যাদের জন্ম, শুনুন দাদা দেবেন্দ্র বাবু, আপনি জানেন 2003 সালের মধ্যে যাদের জন্ম তাদের শুধু বাবা অথবা মায়ের একজন ভারতীয়ত্বের নাগরিকত্বের একটা কার্ড থাকলেই হয়ে গেল। যাদের আমি জয়দেব বাবুর কাছে 2004 যাবো, থেকে আমি জয়দেব বাবুর কাছে যাবো, আমি বুঝতে পেরেছি। জয়দেব বাবু, তাদের তো জয়দেব বাবু। সবই জন্ম তারিখ আছে এখানটায়, কি বলছে, তাদের তো সবই জন্ম তারিখ আছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন মাননীয় সুস্মিতা বিশ্বাস, কংগ্রেস মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত টিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি জয়দেব বাবুর কাছে ব্যাক করবো। জয়দেব বাবু বলুন। এখানে কংগ্রেস বিজেপির আকচাকচি আমরা শুনতে চাই না। আমার কয়েকটা বেসিক প্রশ্ন আছে পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে। 1987 সালটাই কেন, 1987 সালটাই কেন, 1983, 84, 1990 হলো না কেন, বা 1980 হলো না কেন, 1987 হলো কেন, আবার 2004 বা হলো কেন, 2005, 10, 15, 20 হলো না কেন? এটার পরিষ্কার জবাব ইলেকশন কমিশনকে দিতে হবে। তার কারণ হচ্ছে ইলেকশন কমিশনটা তো কারোর বপতি নয়, কারোর বাপের সম্পত্তি নয়। অতএব ইলেকশন কমিশন 1987 কেন করেছে তার ব্যাখ্যাটা তো আমাদের জানা দরকার, যে ওটা 1980 হলো না কেন বা 2010 হলো না কেন, প্রথমত। দ্বিতীয় কথা, ইলেকশন কমিশনটা কি শুধু অমিত শাহের বন্ধুর সম্পত্তি, নাকি ভারতবর্ষের 130 কোটি মানুষ এবং তাদের যারা জনপ্রতিনিধি অর্থাৎ বিরোধী সমস্ত দলের সম্পত্তি? মানে সম্পত্তি মানে তাদের সকলে। অর্থাৎ আজকে এই ডিসিশনটা নেবার আগে ইলেকশন কমিশন সর্বদলীয় বৈঠক করেছিল, সর্বদলীয় বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিল। যা ইচ্ছা তাই তো করা যায় না। তো সুপ্রিম কোর্ট নয় যে আমি রায় দেবো, তুমি একটা নির্বাচন প্রক্রিয়া করবে বলে যেমন ইচ্ছা তেমন করবে। কাল থেকে বলবে যে আমি এত 18 আমার একটা ছোট কনফিউশন আছে, একটা ছোট কনফিউশন আছে দর্শকদের উদ্দেশ্যে আমার এই প্রশ্নটা শুধুমাত্র জয়দেব বাবুর কাছে থাকবে। আমার এই বিষয়ে জানা নেই, আমি সেই জন্যই আপনার কাছ থেকে জানতে চাইবো। তা হলো, নির্বাচন কমিশনের কি সত্যি এরকম কোনো বিষয় আছে যে তারা কোনো নিয়ম পরিবর্তন করলে বা বিজ্ঞপ্তি করলে যে কোনো সর্বদলীয় বৈঠক করে তারপর সেই নিয়ম পরিবর্তন করতে হয়, এরকম কোনো নিয়ম রয়েছে? ভারতবর্ষের আজ পর্যন্ত ইতিহাসে এরম চুপি বা চুপি সারে ইলেকশন কমিশন কখনো কোনো সিদ্ধান্ত নেয়নি পর্যন্ত। সবকিছুর একটা বিজ্ঞপ্তি তো জারি করেছেন। এখানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, তা হলো বিজ্ঞপ্তি জারি না কোনটা গোপন, না আমি বুঝতে পেরেছি। আমি শুধু একটু কনফিউশনটা ক্লিয়ার করতে চাইছি। বিজ্ঞপ্তি জারি করা আর চুপি করার মধ্যে কি পার্থক্য রয়েছে? তো আমি বলছি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, আমি আসছি আলী বাবু। আমি বলি না, আপনার প্রশ্ন বুঝে গেছি। বিজ্ঞপ্তি জারি করা মানে হচ্ছে আমি বলে দিলুম এবার তোমরা করো। আবার যেই বাঁধ খেয়েছে পিছনে হটেছে বিহারে, এখন বলছে কিচ্ছু করতে হবে না, তাড়াতাড়ি ফর্ম জমা করে দাও, কিচ্ছু লাগবে না, একটা ডকুমেন্ট লাগবে না, even ছবিও লাগবে না। তাহলে পাল্টিটা খেলো কেন? আমি আপনাকে প্রমাণ করে দেবো পাল্টি খেয়েছে নির্বাচন কমিশন বিহারে, যে কিচ্ছু লাগবে না, 11টার একটাও ডকুমেন্ট লাগবে না, আমাদের শুধু ফর্মটা জমা করে দাও, ছবি পর্যন্ত লাগবে না, আমরা ভোটার লিস্ট আপলোড করে দেবো। তাহলে পাল্টি খেলো কেন? বিজ্ঞপ্তি যখন জারি করবে, এই উত্তরটা আমাকে নিতে হবে আলীবাবু থেকে, আমাকে এই উত্তরটা নিতে হবে। আলীবাবু জানে না কি তোর? না উনি জয়দেব বাবু যেটা বলছেন, আমরা জয়দেব বাবু আমরা পলিটিক্যাল পার্টি তো বিজেপি থেকে রিপ্রেজেন্ট করছি। আমাদেরও প্রত্যেকটা এসডিও অফিসে বা বিডিও অফিসে যখনই ইলেকশনের কোনো সংশোধনী আসে সঙ্গে সঙ্গে অল পার্টি মিটিং ডাকা হয়, এখানে হয় মিটিং। এত বড় একটা সিদ্ধান্ত হচ্ছে, আর অল ইন্ডিয়াতে অল ন্যাশনাল পার্টিদের মিটিং ডাকেনি, তবে ডাকবে না তো, তৃণমূলকে তো ডাকার কথা না। না তৃণমূল পার্টিকে ডাকবে না কেন? ন্যাশনাল পার্টি না, তাদেরকে তো ডাকা। আমি একটা বিষয় উত্তর শুধুমাত্র পেলাম না। ইলেকশন কমিশন যদি কোনো নিয়ম পরিবর্তন করতে চায় তাহলে সেক্ষেত্রে সর্বদলীয় বৈঠকের কি প্রয়োজন রয়েছে? আমি শুধু এই বিষয়ে জানতে চাই। আমি অবশ্যই এই বিষয় নিয়ে সুকান্ত বাবু আমি এখানে সরাসরি সুকান্ত বাবু এবং সুস্মিতাদির কাছেও যাবো। আমি বুঝতে পেরেছি আপনার বিষয়টি, আমি এখানে সরাসরি সুকান্ত বাবু এবং সুস্মিতাদির কাছে যাবো। কিন্তু তার আগে শব্দের কাটাকাটিতে আমার প্রশ্নটা একবার শুনিয়ে দেবো, তারপর দুজনের কাছে আমি ওপেনিং রিমার্কটা প্রথমে নেব। একবার প্রশ্নটা আরো একবার প্লিজ। বিরোধীরা ভয় পাচ্ছে ভোট হারানোর, ভুয়ো ভোটারই তাদের ভরসা। সোজা সাপটা প্রশ্ন, বিরোধীরা কি ভয় পাচ্ছে ভোট হারানোর, ভুয়ো ভোটারই কি তাদের সমস্যা? আমি প্রথম সুযোগ দেবো সুস্মিতাদিকে। সুস্মিতাদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। বিরোধীরা কেন ভয় পাবে? বিরোধীর ভয়ের কারণ কি? সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি আজকে আপনারা বলেন
আজকে বিহারে যে ডিসিশনটা নিল ইলেকশন কমিশন, একটা বিজ্ঞপ্তি জারি করলো, সেই বিজ্ঞপ্তি জারি করার পরে বিজ্ঞপ্তি জারির পরেই তার মুহূর্তে আবার ঝাট করে পাল্টে খেয়ে গেল। এই যদি কোনো বিজ্ঞপ্তি জারি করতে হয় ইলেকশন কমিশনকে, ইলেকশন কমিশনের ইমিডিয়েট উচিত ছিল সেখানে সর্বদলীয় বৈঠক ডাকা। কারণ এটাই নিয়ম, এটাই হয়ে থাকে। আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, কোনো রাজতন্ত্র সেখানে চলে না যে আমি ডিসিশন নিয়ে জানিয়ে দিলাম। এইটা এইরকম রাজতন্ত্র এই দেশে চলে না। এই দেশে চলতে গেলে, এই দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক কোনো সিদ্ধান্ত নিতে গেলে গণতান্ত্রিক মতে সিদ্ধান্তটাকে নিতে হবে, সবাইকে জানিয়ে সর্বদলীয় বৈঠক ডেকে সবার মানে একটা ওপিনিয়ন নিয়ে তার উপরে ডিসাইড করতে হবে যে আমি এখানে কি করব। আমার এইটা মানে নিজস্ব কোনো পৈতৃক সম্পত্তি না, এইটাই হচ্ছে আমার বক্তব্য। আমি সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, সেম প্রশ্ন, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। না দেখো, নির্বাচন কমিশনে এরকম ভোল বদল এগুলো কিন্তু মানে আকছার তুমি দেখতে পাবে না, এটা সত্যি ঘটনা। কারণ তুমি সুকুমার সেন থেকে শুরু করে টিএন সেশন সকলেই কোনোবার এরকম হয়নি। হঠাৎ করে তুমি নথি চাইছো এবং নথিটা হচ্ছে সহজলভ্য নথি, আধার কার্ড। এতদিন বললো আধার কার্ড খুব সুন্দর একটা মানে কংগ্রেসের একটা দারুণ জায়গা, মানে একটা দারুণ স্টেপ নিয়েছিল, ওরা নিজেরাই স্বীকার করছে, তাহলে সেটাকে তো বাতিল করতে পারতো। তারপর বললো রেশন কার্ড আধার কার্ড থাকলে চলবে না, অন্য ডকুমেন্ট গুলো লাগবে। 1987 থেকে শুরু করে 2004 কেন? এবং এই নথিগুলো তো পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে অনেকেই রাখতে পারবে না, গরিব যারা প্রান্তিক মানুষ তারা দিতেই পারবে না। এবার সমস্যা বিএলওদের হবে। বিএলওরা তো 1300 ফর্ম পাচ্ছে এক একজন করে বিহারে। এবার 1300 ফর্ম, যারা নথি দিতে পারছে তাদের ফর্ম, যারা নথি দিতে পারছে না তাদের ফর্ম, এর মধ্যে পার্থক্যটা কিভাবে করবে? মানে যা ইচ্ছে নথিগুলো। মানে আমার প্রশ্ন হলো এটাই যে মুখ্য নির্বাচন কমিশনার থেকে বলা হয়েছে ডিএম কাছে, মানে বেসিক্যালি বিএলও এগুলো জমা করবে, তারপরে ড্যাশবোর্ডে সেটা জমা করতে হবে, আপলোড করতে হবে। তো এই সময়টা কোথায়? 1 আগস্টের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে। বেশ বেশ, আমি আলিবাবু থেকে উত্তরটা নিতেই হবে আমাকে। আলিবাবু বলুন। না না, এটা তো কন্টিনিউয়াস প্রসেস। এটা আপনার যে কাজগুলো বলেছে তাতে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি বিভিন্ন ক্যাব আছে, আপনি নিজেও করতে পারবেন, ইলেকশন অফিসে ইলেকশনের যে ওয়েবসাইট আছে সেখানেও করতে পারবেন, এবং তাছাড়াও যে প্রত্যেকটা বুথে বুথে যে বিএলওরা আছে তারা তো 1-2 মাস সময় পাচ্ছে, কোথায় জুলাই আগস্ট, চারটিখানি কথা নাকি? তাই এই কাজটা ইজিলি একটা বুথের জন্য যথেষ্ট টাইম। সেটার জন্য আমরা ইলেকশন কমিশন বারবার সাপোর্ট করছি তা নয়, এটা করা যায়, এটা করাই যায়। যখন এটা কন্টিনিউয়াস প্রসেস, তাহলে আজকে বিহারে ইলেকশন কমিশন পাল্টি খেলো কেন? বিজ্ঞপ্তি জারি করে বিহারের সর্বভারতীয় যে দৈনিক পত্রিকাগুলো আছে, আমি আপনাকে এখনই পাঠিয়ে দিতে পারি, সমস্ত পত্রিকায় ফ্রন্ট পেজ অ্যাড দিয়েছে যে 11টার একটাও নথি লাগবে না, শুধু ফর্মগুলোতে ছবি ছাড়াও নাম লিখে দিয়ে দাও, আমরা জমা করে নেব। সুকান্ত বাবু, নির্বাচন কমিশন এই বলছে দিতে হবে, এই বলছে দিতে হবে না। 1987 2005 বুঝতে পেরেছি। সুকান্ত বাবু হাত তুলছিলেন, বলুন। সুকান্ত বাবু বলুন। সুকান্ত বাবু বলুন। হয়ে গেছে। দেখো, নির্বাচন কমিশনের কাজ আরো বেশি করে ভোট দেখ এবং তাদেরকে সহযোগিতা করা। এবার যারা একদম লিখতে পড়তে পারে না, বিহারে প্রচুর জায়গা রয়েছে, তা সেখানে কিভাবে এই যে একবার বলছে নথি দিতে হবে, একবার বলছে নথি দিতে হবে না, মানে কিছু নথি দিলে হবে, আবার যে জয়দেববাবু বললেন একদম সত্যি কথা, বিহারের মানে প্রথম সারি পত্রিকাগুলো বলেছে, তাহলে নির্বাচন কমিশন নিয়ে ছেলে খেলাটা বন্ধ করতে হবে। এটা স্বশাসিত সংস্থা, কিন্তু ঘটনা হচ্ছে যে এটা মানে কার অঙ্গুলিয়নে চলে আমরা সকলেই জানি। কেন্দ্রীয় সরকার একটা বিষয় থাকে, কিন্তু তাই বলে আমি এটা বলতে পারি না যে আমার এই নথিগুলো এখন বাবা মার নথি লাগবে। এবার বাবা মার মৃত্যু হয়ে গেছে, তার জন্ম শংসাপত্র বের করতে কোথা থেকে বের করবে অঞ্জন? যারা এতদিন ধরে ভোট দিচ্ছিল, তাহলে তখন কি করছিল নির্বাচন? আমি যদি ধরেই নেই যাদের নথিগুলো মূলত যে প্রয়োজন যে নথিগুলো সেগুলো ছিল, তারা ভোট দিচ্ছিল, তার জন্য তো বেসিক্যালি মহুয়া মৈত্রকে আমি সমর্থন সেভাবে করি না, আমার পছন্দের মানুষ না। রিট পিটিশনটা করেছে, অন্যান্য দলগুলোও এরপরে করবে, যার সময়ের অপেক্ষা। সুস্মিতা দি, বিষয়টা হচ্ছে আমি যদি আলিবাবুকে প্রশ্ন করি, আলিবাবুর বাবার মার, ওনার বাবা মার নিজস্ব, মানে আমার মানে কাউকে ব্যক্তিগতভাবে বলা উচিত নয়, কিন্তু আলিবাবু যেহেতু এখানে বিজেপির প্রতিনিধিত্ব করছে, আমি বলবো আলিবাবুর বাবা মার জন্ম শংসাপত্র আছে, আমার তো নেই।
আপনি না কি না করবেন? শংসাপত্র নেই, ওটা দরকারও আপনি নেই। আছে আছে 87 এর আগে, আপনাকে আমাকে জিজ্ঞাসা 87 করছি এর যে পরে আছে। আগে লাগবে না, কারোরই লাগবে না। আচ্ছা আপনার আছে কি? আমি জিজ্ঞাসা করছি আপনার আছে না কি? না, আমার বাবা মায়েরও আছে। নেই, ওটা দরকারও হবে না, আপনার বাবা মারও দরকার হবে না। আপনি আপনি ইলেকশনের কাজে লাগবে না। আপনি কে? আপনি ব্যক্তি কে? আপনি ব্যক্তি, দেশের জন্য কেউ না। আমি ব্যক্তি, দেশের জন্য কেউ না। আমরা সবাইকে নিয়ে, আমরা গণতান্ত্রিক দেশ, সেই গণতান্ত্রিক দেশে আপনার আমার কথা শুধু হবে না, এখানে সবার কথা হবে। এখানে যখন আমি যখন কোনো ডকুমেন্টস চাইছি তখন আমি সবার জন্য চাইছি। এখানে আমি আপনি এইখানে কোনো পার্সোনাল কোনো একজন মানুষ ভ্যারি করে না। আলিও বলুন, আলিও বলুন। না না, সেটাই বলেছি ম্যাডাম, আপনারও বাবা মায়ের নেই, আমারও বাবা মায়ের নেই, কিন্তু নির্বাচন কমিশন যেটা বলেছে 87 সালের আগে যাদের জন্ম হয়েছে তাদের একজনেরও কোনো কার্ড লাগবে না, কোনো আমি বুঝতে পারছি। জয়দেব বাবু এক এক করে জয়দেব বাবু 87 সালের পরে বুঝতে পেরেছি। প্রশ্ন উত্তর পর্ব চলতে থাকবে। জয়দেব বাবু, যেখানে আপনি জয়দেব বাবু বলুন। সার্টিফিকেট দেখাতে পারবেন। হ্যাঁ না, কেন করছেন না? এটা করা উচিত। করেনি। আপনি পিছিয়ে যাবেন, এটা হয়। প্লিজ এক এক করে জয়দেব বাবু। একটা কথা বলি, সুস্মিতাদি আসছি, সুস্মিতাদি আবারও আসবো। হ্যাঁ বলুন জয়দেব বাবু বলুন। ব্যাপারটা হচ্ছে এখানে বিজেপি, তৃণমূল, কংগ্রেস কি বললো দরকার নেই। অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস, এডিআর, একটি গণতান্ত্রিক সংরক্ষণ বা গণতান্ত্রিক প্রক্রিয়াকে উজ্জীবিত করার সংগঠন। তারা যদি বুঝতো এখানে কোনো অভিসন্ধি নেই, ইলেকশন কমিশনের স্বচ্ছ ভাবমূর্তি বা স্বচ্ছতার সাথে কাজ করছে, তাহলে এডিআর এর মতন একটি সংস্থা তারাও কেন সুপ্রিম কোর্টে দৌড়লো? কংগ্রেস নয় গেছে, ঠিক আছে, বিজেপির বিরুদ্ধে গেছে, তৃণমূল গেছে, মহুয়া মৈত্র গেছে, সব বাদ দিলাম, এডিআর কেন গেছে? নাকি আজকাল বিজেপি এডিআর কেও মানে না? এডিআর হচ্ছে একটা এমন সংগঠন যে আজকে ভারতবর্ষের বুকে গণতন্ত্র বেঁচে থাকুক এবং গণতন্ত্র হৃষ্টপুষ্ট হোক তার জন্য নিঃস্বার্থভাবে লড়াই করছে, এবং নিঃস্বার্থভাবে শুধু নয়, জীবনপণ লড়াই করছে, বারবার ভারতের গণতন্ত্রকে সুরক্ষিত করেছে। সেই এডিআর পর্যন্ত দৌড়লো। তাহলে কি ইলেকশন কমিশন বলবে বাকি সবাই মূর্খ, একমাত্র অমিত শাহের বন্ধু আর ইলেকশন কমিশন হচ্ছে মানে চতুর, বা তারাই ভারতবর্ষকে রক্ষা করতে চায়? আর যদি আমি কমিটমেন্ট করে দিয়েছি আমাকে ফর্ম ফিল আপ করতে গেলে ডকুমেন্ট দিতে হবে, তা দিতেই হবে, আজকে পাল্টি খাচ্ছি। আসল কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে বিহার তো বাহানা, আসলি তো বেঙ্গল কো ঝুকানা। বেঙ্গলে এসে এর আঁচটা পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে বিষয় নাই বিহারে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে বিহারে তো ওদেরই দল, ওরাই সেটিং মেটিং করে ব্যাপারটাকে গুছিয়ে নেবে, কিন্তু এরপরে আসবে এই ঝড়টা বাংলায়, তখন কিন্তু আর বিশেষ বিজ্ঞপ্তি ফ্রন্ট পেজে অ্যাডভার্টাইজমেন্ট আসবে না, যেটা বিহারে এসছে। বিহারে যেরকম এখন লাগু করে দিয়েছে যে আর দিতে হবে না, ছেড়ে দাও, ছবি দিয়ে আর ফর্মগুলো জমা দিয়ে দাও, নথি লাগবে না। বাংলায় এসে কিন্তু এটা করবে না। বাংলায় এসে বলবে লাগবে লাগবে লাগবে, নইলে নাম কাটবো কাটবো কাটবো। কারণ বাংলাটাই হচ্ছে এদের আসল লক্ষ্য। এরা বাংলাকে জয় করার জন্য এই চক্রান্তটা শুরু করেছে। অজুহাত হিসেবে বলবে আমরা তো বিহারেও শুরু করেছিলাম, আমরা বিহার থেকে করতে করতে বেঙ্গলে এসেছি, এটা তো কন্টিনিউয়াস প্রসেস। আলিবাবু যেভাবে বলছে এখানে প্রায় 60 লক্ষের উপরে ভুয়ো ভোটার থেকে শুরু করে অনুপ্রবেশকারীরা এখানে আছে। স্বাভাবিক কারণে আপনি বাংলার কথা বলছেন, বাংলাতে তো আসবেই বিষয়টা, এটা নিশ্চিত হবে। মমতা ব্যানার্জির এই জন্যই কষ্টটা হচ্ছে নির্বাচন কমিশনের সংস্কার এরা চায় না, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটটা হোক, এই জন্য অনুপ্রবেশকারীদের এরা পুষছে, এই জন্য নকল আপনার আধার কার্ড এখানে বানানো হচ্ছে, প্রমাণ হচ্ছে, এটা হচ্ছে না, সব বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছি, আমি দেবব্রত বাবুর কাছে যাবো। দেবব্রত বাবু বলুন। শুনুন, বিজেপির এই মন্তব্যগুলো খুব ভুতুড়ে, জানেন তো? এই যে আলীবাবু বললো না সর্বভারতীয় দল নির্বাচন কমিশনের মিটিং অ্যাটেন্ড করবে, না এরকম কোনো ব্যাপার নেই। সবাই যে কোনো স্বীকৃত দল নির্বাচন কমিশনকে যে কোনো তথ্য জানতে পারে এবং তাদের কোনো সিদ্ধান্তের মিটিংয়ে অংশগ্রহণ করতে পারে, এরকম কোনো নিয়ম নেই। আর বারে বারে যে ভুয়ো ভোটার দেখুন, একটা উদাহরণ আমি দিচ্ছি। মাস তিনেক আগে মাননীয় না বলছি লাভলি খাতুন বলবো, সবই বলবো। মাস তিনেক আগে মাননীয় শুভেন্দু বলতে থাকুন, আমি আমার কাছে আরো রয়েছে।
এখন যদি নাম এরকম ভুয়ো শুনুন বলেনি, তারপর পরপর আমি বলতে যাবো, আপনি বলবেন আমি উত্তর দেবো। প্লিজ প্লিজ বলুন। আমি তো তথ্য দিয়ে দেবো, আমি তো তথ্য ছাড়া উত্তর দেবো না। এবার মাননীয় শুভেন্দু অধিকারী বললেন যে প্রায় 1.5 লক্ষ রোহিঙ্গা ভোটার বাংলাদেশ থেকে এসে পশ্চিমবঙ্গে বসবাস করছে এবং তাদের ভুয়ো ভোটারে মমতা ব্যানার্জি জিতছে। ঠিক আবার 1.5 মাস আগে উনি বললেন, যেটা অন রেকর্ড আছে, দরকার পড়লে ভিডিও আমি দেখাতে পারি, বললেন এক বঙ্গে আসে তারা মমতা ব্যানার্জিকে ভুয়ো ভোটার জেতায়। আবার এই দিন কুড়ি আগে উনি বললেন প্রায় 50 লক্ষ, মানে 15-20 দিনের মধ্যে মধ্যে কমে গেল 50। কিন্তু কার্যত যে ব্যাপারটা হচ্ছে, সারা পৃথিবীতে আপনারা যদি রোহিঙ্গা খোঁজেন, যে রাখাইন প্রদেশে, মানে যেটা আপনার মায়ানমারের যে রাখাইনের যে রাষ্ট্রহীন জাতি রোহিঙ্গা, তারা জেনেও নি তারা বাংলাদেশে পশ্চিমবঙ্গে ঢুকছে, তাদের সংখ্যা সারা পৃথিবীর তথ্য যেটা বলছে 15 থেকে 20 লক্ষ রোহিঙ্গা সারা পৃথিবীতে রয়েছে, এবং ভারতবর্ষে রয়েছে খুব বেশি হলে 15 থেকে 18,000 রোহিঙ্গা রয়েছে। সেখানে জানি না কোথা থেকে আলিবাবু কিছু বলতে চাইছেন, সুকান্তবাবু বলুন। আমি কিছুই বলবো না, আমি একটা ইনপুট দিতে এলাম যে শান ভৌমিক উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, সে কিন্তু বাংলাদেশী। সে বিষয়ে দেবব্রত বাবু কিছু না এখন যদি তথ্য যদি দেখতে হয়, এখন বিজেপির অর্ধেক নেতা যারা বিধায়ক এবং সাংসদ হয়েছে না, তাদের যদি তথ্য আমরা বার করতে পারি, অর্ধেক তারা তো বাংলাদেশি হয়ে যাবেন, অভারতীয় হয়ে যাবেন। সেই তথ্য যদি বার করতে, আমি স্পেসিফিক কিছু নাম আমি বলে দিচ্ছি এখানে। এই যে ওনাদের একজন গায়ক আছে, যে গায়ক নাম কি, একজন বিধায়ক আছে, মাঝে মাঝে গান করে, কবি টবি পাঠ করে, কবিয়াল। তার একদম স্পেসিফিক, তিনি বাংলাদেশি, তিনি বাংলাদেশ থেকে এসে ট্রেনে ভিক্ষা করে খেতেন, এবং তার নির্দিষ্ট ডকুমেন্ট আছে উনি একদম স্পেসিফিক বাংলাদেশি, এবং উনি মানে 71 সালের আগে ঢুকেছেন, এবং ওনাদের তথ্য অনুযায়ী তিনি বলছেন উনি ভারতীয় নন, কিন্তু উনি বিধানসভার ভোটে দাঁড়িয়েছেন এবং জিতেছেন। এই যে নিশীথ প্রামাণিক, উনিও বাংলাদেশি। এই যে সুকান্ত মহিতা, উনিও তো বাংলাদেশ থেকে এসেছেন। তাহলে উনি অস্বীকার করেন। এই যে 71 সালের পরে যে মানুষগুলো এলো, তারা কি ভারতীয় নয়? তারা 71 সালে তারা ডকুমেন্টস কোথা থেকে জোড়ে? তারা তো এক কাপড়ে এসে গেছে। এখন বাবুর নিয়ে এখন যদিও ডিগবাজি ওনারা মেরেছেন, 71 সালের পরে যারা ঢুকলো 87 সালে, তাদের বোধ হয় 15 বছর 16 বছর বয়স হলো। এখন তাদের নিজের ডকুমেন্টস কোথা থেকে জোগাড় করবে? তার পিতৃ পরিচয়, তাদের ডকুমেন্টস কোথা থেকে জোগাড় করবে? এই প্রশ্নটা তো আলিবাবুদের কাছে রয়েছে। এখন নির্বাচন কমিশন মাঝে মাঝে ভুতুরে যে নিয়ম, আলিবাবু ভ্যালিড প্রশ্ন করেছেন উনি। আলিবাবু প্লিজ এই উত্তরটা নিতে হবে। না পরিষ্কার যেটা উত্তর সেটা হচ্ছে, দেখুন 71 সালের পরে কেন আজকেও যদি আসে, আজকেও 2025-এও যদি কোনো বাংলাদেশ থেকে কোনো উদ্বাস্তু মানুষ যদি এই দেশে আসে, তারাও সিএ এর আন্ডারে অন্তর্ভুক্ত হয়ে তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে বা করতে পারবে। তবে 5 বছর তাকে বসবাস করতে হবে ইন্ডিয়াতে, তারপরে সেটা পাচ্ছে। তাহলে এক্ষেত্রে অসীম সরকারের বলুন, দেবব্রত বাবু শুনুন, অসীম সরকারের কথা বলছেন, আপনি সুকান্ত কথা বলছেন, আপনি নিশীথ প্রামাণিকের কথা বলছেন, এরা তো 71 সালের পরে কেন, আমি বলছি তো আজ থেকে 5-7 বছর আগে আসলেও তারা ভারতীয় নাগরিক, সি এর আন্ডারে হবেই। আপনাদের অত হবে না, সিএ বিরোধী, তারা নাগরিক আছে, তারা থাকবে, এখানকার ভারতীয় নাগরিকের মতো তারা ভারতীয় নাগরিকত্ব পাবে, এই নিয়ে কোনো চিন্তা নেই। আরে আসামের ডিটেনশন ক্যাম্পে তো মানুষ অনাহারে মরছেন, তার উত্তর কে দেবে? আপনারা তো অন্ধকারে বিল পাস করে আনে, সে তো মানুষ তো সারা দেশ দেখেছে। অন্ধকারে রাতের মাধ্যমে তারা সবাই চলে আসবে, ভারতীয় নাগরিক হিসাবে স্বীকৃতি পাবে, তারা সবাই সিএর আন্ডারে আসবে। আপনারা সংসদে বিল পাস করান, এটা তো দেখেছে। আর মানুষকে অন্ধকারে রেখে আপনারা অনাগরিক করে দেবেন, মানুষকে অন্ধকারে রেখে ভোটার কার্ড বাতিল করে দেবেন, এ তো নতুন কিছু কথা নাই। কিন্তু তবে যারা অনুপ্রবেশকারী এসে ভোটার হয়েছে তারা বাদ যাবে, এটাই ব্যাপার। হাইজান দিয়ে আসছে। দেখুন, প্রথম কথা হচ্ছে, আমার একটাই প্রশ্ন, ভারতীয় হিসেবে আমার কি জানার অধিকার নেই? তথ্য জানার অধিকার, রাইট টু ইনফরমেশন। 1987 কেন, 2004 কেন, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এতগুলো নির্বাচন হয়ে যাবার পরে, 21, 22, 23 বছর পরে এইরকম ম্যাসিভ সংস্করণের কি প্রয়োজন পড়লো? তাহলে 2024-এর নির্বাচিত প্রধানমন্ত্রী কি নির্বাচিত নন? তাহলে তার কি নির্বাচনটা ভ্যালিডিটি পাবে না? যদি এখানে একটি ভোটারও বাদ যায় যে 2024-এ ছিল, এখন বাদ গেল, তাহলে সেই ভোটারটা যদি নরেন্দ্র দামোদর দাস মোদীকে বা বিজেপিকে ভোট দিয়ে থাকে এবং সেটা যদি আনকাউন্টেবল হয়ে যায়, তাহলে তো পুরো ভ্যালিড প্রক্রিয়া, মানে ভোটার প্রক্রিয়াটাই পুরো ইনভ্যালিড করে দেওয়া উচিত। তাহলে ইলেকশন আবার করানো উচিত, জেনারেল ইলেকশন করানো উচিত। এবং যে ফরম্যাটে এতদিন ভোট হলো, এত লোক নির্বাচিত হলো, আজকে নতুন ফরম্যাটে হবে, অথচ পুরনো ফরম্যাটে লোকগুলো আজকে
পর্যন্ত তারা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে থাকবে, তাহলে কিসের ভিত্তিতে? এটাও কি ভ্যালিডেট? এই যে কন্ট্রোভার্সি, এর উত্তরটাও কিন্তু নির্বাচন কমিশনকেই দিতে হবে। শুধু বিজ্ঞপ্তি জারি করে হুলিগানিজম করলে হবে না, দেশের মানুষকে বোঝাতে হবে কেন 87, কেন 2004 এবং কেন আগের ভোটার লিস্ট যদি এখন সংশোধন হয় এই গ্রাউন্ডে, তাহলে পুরনো ভোটগুলো বা পুরনো নির্বাচনগুলো ভ্যালিড থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা সব থেকে বড় কথা, সেটা হচ্ছে যে আলিবাবুরা বা বিজেপি যে কথা যেভাবে বলতে চাইছে, সেই কথাটাই কি নির্বাচন কমিশন বলছে? এক্ষুনি আলিবাবু বলল যে আমাদের নিশানা তো পশ্চিমবঙ্গ, আমরা পশ্চিমবঙ্গকেই টার্গেট করে এই প্রক্রিয়াটা শুরু করেছি, কারণ পশ্চিমবঙ্গ থেকে এলিমিনেশন অফ ভোটার করতে হবে। তার মানে পশ্চিমবঙ্গে ভোটার লিস্ট সংশোধন করবার জন্য বিহার বাহানা ছিল। তাহলে এই যে আজকে বিহারে ইলেকশন কমিশন পাল্টি খেয়েছে, পুরো বলেছে কোনো ডকুমেন্ট ছাড়াই আমরা ভোটার লিস্ট সংশোধন করে নিচ্ছি। এবং আপনাকে বলি, এক একজন বিএলওর কাছে 1300-1400-র মধ্যে 25-26টা করে পড়ছিল। এখন আজকের সকালের থেকে রাতের পর্যন্ত খবর হচ্ছে 900-1000 করে 1000 করে পড়ে গেছে ফর্ম, কারণ কিছুই তো লাগবে না। যেভাবে 11টা নথি থেকে নো নথি, 11টা নথি থেকে ছবি ছাড়া, কোন নথি ছাড়াই ভোটার লিস্ট সংশোধন হচ্ছে, ঠিক এইভাবেই বাংলায় যখন হবে, তখন এই একই প্রেক্ষাপটে বাংলায় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে তো যে এই 11টা নথি দিতে হবে না, ছবি দিতে হবে না, শুধু যে ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মটা আপনারা ফিল আপ করে জমা করে দিন। জয়দেব বাবু শুনুন, ইলেকশন কমিশন তার যে সংস্কার, এটা তো 52 সাল থেকে শুরু করেছে না, 52 সাল থেকে অফিসিয়ালি শুরু করেছে। এবং ইলেকশন কমিশন প্রথমে লিস্ট করে তারা ভোটার লিস্ট বের করতো, এখন সেটা আসার পর সেখানে আইডেন্টি কার্ডে পরিণত হলো। টিএন স্টেশনের পরবর্তীতে আমরা দেখলাম আইডেন্টি কার্ডের সঙ্গে আবার ছবি চলে আসলো, এবার আবার ছবি আইডেন্টি কার্ডের পরে ভুল সংশোধন চলে আসলো, ভুল সংশোধনের পরে এবার একটা জায়গায় এসছে যে না, এবার আমরা সঠিক পদ্ধতিতে আমরা করবো। আপনি এতগুলো কথা বলছেন, আপনি আলিবাবু এতগুলো কথা বলছেন, আপনি দেশের শাসক দল, আপনাকে বলছি দেশের মুখ্য নির্বাচন কমিশনারের নামটা কি বলে দিন। আর উনি কি অমিত শাহের বন্ধু, বিশেষ বন্ধু? এই যদি আপনি বলেন তাহলে আপনার মিথ্যাচার প্রকাশ হবে। আমি কমসে কম দিতে রাজি না, এটা অন্যরা বলতে পারে, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। জয়দেব বাবু বেশ 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 একেবারে 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 অন্তিম দিকে যাচ্ছি, আমরা প্রত্যেককে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেব। আমি একটা বিষয় স্পষ্ট বুঝতে পারছি যে একটি কনফিউশন তো তৈরি হয়েছে। আমি আসছি সুকান্ত বাবু, একটি কনফিউশন অবশ্যই তৈরি হয়েছে এবং এই জায়গায় বিজেপি আর নির্বাচন কমিশন এই বিষয়টিকে একেবারে সরলীকরণ করে দেওয়ারও চেষ্টা চলছে। কিন্তু আমার প্রশ্ন অত্যন্ত স্পেসিফিক, যেটা নিয়ে আমি সবার কাছে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখতে যাবো, তা হলো ভুয়ো ভোটার ধরতে তাহলে আপনাদের কাছে ঠিক কী কী সমাধান রয়েছে। আমি প্রত্যেকের কাছে সমাধানটা একটু যাওয়ার চেষ্টা করবো। আমি প্রথমেই যাবো দেবব্রত বাবুর কাছে। দেবব্রত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, সমাধানটা বলবেন, বলুন। দেখুন, ভারতীয় যুক্তরাষ্ট্রে প্রত্যেকটা রাজ্যকে নির্দিষ্ট অধিকার দেওয়া হয়েছে। সেই অধিকার যদি বাংলারও যা থাকে সেটা বিহারেরও তাই থাকবে, উত্তরপ্রদেশেও তাই থাকবে এবং সেটা গুজরাটেরও তাই থাকবে। কিন্তু কার্যত দেখা যাচ্ছে এখানে বারে বারে বাংলায় প্রত্যাখ্যাত হয়ে বিজেপি দেখছে বিভিন্ন জায়গায় মাঝে মাঝে কিছু তুগলকি আইন চালু করছে এবং জনগণের চাপে পড়ে সেটা আবার ডিগবাজি দিচ্ছে। বিগত কদিন ধরে আমরা দেখতে পেলাম। সেইভাবে ছলে বলে কৌশলে যে বললাম না, বিহার তো বাহানা, আসলে তো বাংলাই নিশানা। এখন বাংলাতে বারে বারে ওরা প্রত্যাখ্যাত হয়ে দেখছে বিভিন্নভাবে বিভিন্ন উপায় এইভাবে কিছু মানুষকে ভোটাধিকার থেকে তারা সরিয়ে রাখার চেষ্টা করছে। আগামী দিনে দেখুন, আমরাও দেখছি যাতে কি পরিমাণ ডকুমেন্টস একদম গ্রাসরুট লেভেলের যারা ভোটাধিকার দেয় এবং একটা কিছু লেভেলের মানুষ হয় তারা ভোট থেকে একদম বিমুখ। সরকারের দরকার নির্বাচন কমিশনের যাতে প্রতিটা মানুষ, যাতে সব মানুষ এই গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করতে পারে। আমাদের সেইটা দেখা উচিত। কিছু মানুষকে সরিয়ে রাখবো, কিছু মানুষ ভোট দেবে, এটা গণতন্ত্রের পক্ষে শুভ নয়। 100% মানুষ যাতে ভোটাধিকার তাদের প্রয়োগ করতে পারে এবং গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করতে পারে, আমরা পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে মনে করি এবং রাজনৈতিক দল হিসেবে মনে করি সব মানুষ ভোটাধিকার দিক এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। সুস্মিতা দি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড সমাধানটা একটু জানতে চাইবো, বলুন। সেটা হচ্ছে, দেখুন, আমি যেটা জয়দেব বাবু বললেন একদম সেই কথাটার সাথে আমি সহমত। আজকে যদি প্রত্যেকটি নাগরিকের নাগরিকত্ব নিয়ে একটা বড় প্রশ্ন উঠে যায়,
তাহলে আমি বলবো যে সরকার নির্বাচিত হয়ে ক্ষমতায় এসছে, তাহলে সেই সরকারেরও উচিত সেই জায়গা থেকে পদত্যাগ করা এবং আবার নতুন করে জেনারেল ইলেকশন করা। কারণ আমার মনে হয় তাদের যদি ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতাই না থাকে, তাদের ভোটে জিতে এসে তারা কি করে ক্ষমতায় থাকে, মসনদে থাকে? তাদের তো মসনদে থাকা উচিত না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে এইভাবে কোনো রকম ভাবে গণতান্ত্রিক উপায় না বাদ নিয়ে আজকে আমি একা ডিক্লেয়ার করে দিলাম, ইলেকশন কমিশন ডিক্লেয়ার করে দিল, আমার মনে হয় প্রত্যেকটা এসডিও ডিএম অফিস থেকে প্রত্যেকটা সর্বদলীয় বৈঠক ডাকা উচিত এবং সর্বদলীয় বৈঠক ডেকে সেটাকে সিদ্ধান্ত নেওয়া উচিত এবং গণতন্ত্রকে বাঁচানো উচিত। তবে অবশ্যই দেবব্রত দা এত গণতন্ত্রের কথা বললো, তখন দেবব্রত দাকে লাস্ট একটা কথা বলি, তামান্নার মতো প্রাণ যাতে না যেতে হয় সেইটাও কিন্তু একটা গণতান্ত্রিক দিক বিষয়, যেটা দেখার যে তামান্নার মতো একটা ইলেকশনের পরে কাশ্মীরের মানুষগুলোকেও বলুন না যারা অসহায় প্রাণগুলো গেল। বেশ আমি সুকান্ত বাবুর কাছে যাব। মৃত্যুকে আরেকটা মৃত্যু দিয়ে জাস্টিফাই করা যায় না। একেবারে এন্ড মোমেন্টে চলে আসছি আমরা, প্লিজ আমি এখানে সুকান্ত বাবুর কাছেই যাব। সুকান্ত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। একটু সমাধানটা জানতে চাইছি সুকান্ত বাবু। শুনুন, এটা তো স্পেসিফিক্যালি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা স্বশাসিত সংস্থা। এবার এটা ভাবতে হবে, সর্বদলীয় বৈঠক তো তারা ডাকবে না, সর্বদলীয় বৈঠকের কথা বলতে পারে তারা, তারপর এবং তাদের বক্তব্য শুনে বিএলওদের দিয়ে আরো কাজ করাতে হবে। বিএলওদের আরো বেশি দরকার পড়ে, আরো বেশি করে অন্যান্য সকল দলের প্রতিনিধিরাও যদি সেখানে থাকতে পারে, এটা একটা উপায় ভুতুরে ভোটারকে বের করে দেওয়া। কারণ কোনো একটা দল বলবে এই খাতুনকে আমি রাখবো, আরেকজন বলবে বাংলাদেশের আগস্ট আন্দোলনের কোনো ব্যক্তি এখানে এসে নেচে বেড়াবে, মানে এখানেও সে কোনো এক দলের অধীনে থাকবে। তার মানে বাংলাদেশে ভারতে এইভাবে চলাচল করতে পারবে তারা। তার মানে এটা একটাই করতে পারে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার, এর এম্পাওয়ার্ড আছে কিন্তু ইলেকশন কমিশন পারে। কিন্তু ইলেকশন কমিশন যেটা বলছে, এই নথিগুলো সবার দেওয়া সম্ভব নয়, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে এই গণতন্ত্রের উৎসবে সামিল হতে পারবে না। কিন্তু এই গণতন্ত্রের উৎসব যদি আমি বাংলাদেশের লোকেরা এসে ভোট দেয়, তারা যদি আবার জিতে যায়, তারা যদি আজকে আমাদের জনপ্রতিনিধি হয়ে যায়, সেরকম জনপ্রতিনিধি আমাদের প্রয়োজন নেই। সেখানে কিন্তু সর্বদলীয় বৈঠকের সঙ্গে ইলেকশন কমিশনকে আরো মানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। আর রিফর্মস তো অনেকদিন ধরে বন্ধ, এটা কিন্তু বিজেপি সরকার মুখে বললে হবে না, বহুদিন থেকে সংস্কারহীন হয়ে আছে ইলেকশন কমিশন। বেশ, আমার এক্সপেকটেশন ছিল যে সুকান্ত বাবুর অন্তত ওই আগস্ট আন্দোলনের কথাটা বলাতে দেবব্রত বাবু তো একটু হাতটা তুলবেন, কিন্তু তুললেন না। আমি আলী বাবুর কাছে যাবো। আলী বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। দেখুন, নির্বাচন কমিশন অভিনব পদ্ধতিতে যে নির্বাচনের কাজে সংস্কারে হাত দিয়েছে, এখানে তার কাজের জন্য তারা বিহারের ক্ষেত্রে একটা এক্সপেরিমেন্ট হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে। সেটা যে 11 দফার কথা বলা হয়েছে, তার মধ্যে যদি কেউ 2-1টা পয়েন্ট নাও দিতে পারে, সেটাও অপশন করা আছে। যে কোনো একটা দিলেই তো হয়ে যায়, অসুবিধা নেই। এখানে চিলেই কান নিয়ে গেল বলে আমরা যে বলছি, আসলে নিজের কানটাই আমরা দেখছি না যে সত্যি সত্যি চিলে কান নিয়েছে না আমার কানটা ঠিক আছে। মানে ব্যাপারটা হলো এরকম, বিহারের ক্ষেত্রে যেভাবে লাগু করা হয়েছে সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একইভাবে হবে এরকম বিষয় নয়। বিহার সীমান্তবর্তী যে রাজ্য নয়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু সীমান্তবর্তী একটা রাজ্য। এখানে অনুপ্রবেশ সমস্যা আছে, এখানে জাল আধার কার্ডের সমস্যা আছে, এখানে জাল প্যান কার্ডের সমস্যা আছে। তাই জাল আধার কার্ড দিয়ে আপনি ভোটার লিস্টে নাম উঠাচ্ছেন, এটা বাতিল হলে অসুবিধাটা কোথায়? তাহলে সেই জালটাই বাতিল করার জন্য তো ভোটার লিস্টে চাওয়া হয়েছে। সেই জন্য আমাদের যেটা কথা, নির্বাচন কমিশন ভারতবর্ষের শুধু নয়, পৃথিবীর বৃহত্তম আমাদের নির্বাচন কমিশন ভারতবর্ষের মধ্যে রয়েছে, যে সংস্কারে হাত দিয়েছে। সবাই মিলে তাকে সহযোগিতা করি। প্রকৃত গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতবর্ষে ভোট হোক, কোন দল জিতবে হারবে সেটা দেখার দরকার নেই। তোমরা কমসে কম 7টা নাগরিক ভারতবর্ষের জন্য আমরা তৈরি করতে পারি, তারাই যেন নির্বাচিত করতে পারে। জালি ভোটাররা যেন কোনো নির্বাচিত প্রতিনিধিকে না তৈরি করে। সুকান্ত বাবু হাত তুলছিলেন, অতি সংক্ষেপে আপনার রিঅ্যাকশন। আমি বললাম তাহলে আধার কার্ডটাকে আপনারা পুরোটা বাতিল করে দিলেন না কেন? আমার এটাই প্রশ্ন। আমি একটা কথা শুধু বলবো, আজকে এই ইলেকশন কমিশন যে আধার কার্ডের এত প্রশংসা করছে, এই আধার কার্ডের বিরোধিতা করেছিল ইউপিএ সরকারের সময় এবং তাবাল করেছিল ওয়েলসে দাঁড়িয়ে। সেই দিন ভুলে গেছে বিজেপি। আধার কার্ড করতে গেলে কিন্তু ভোটার কার্ড লাগে অথবা তার একটা সাপোর্টিং ডকুমেন্ট লাগে।
সেটা রাজ্য সরকার দেয়, কেন্দ্রীয় সরকারকে দুষলে তো হবে না ম্যাডাম। আমি আপনাকে কি প্রশ্ন সরকারই তো সাপোর্টিং পেপার দিয়ে আধার কার্ড তৈরি করাচ্ছে। আমি বলছি ইউপিএ সরকারের আমলে যখন আধার কার্ড ইন্ট্রোডিউস হলো তখন আপনারা সবার প্রথম বিরোধিতা করেছিলেন। আজকে সেই আধার কার্ডের ঘোষই প্রশংসা করছেন, সেই আধার কার্ডকে নিয়েই এগিয়ে যাচ্ছেন। বেশ বেশ, আমি একেবারে অন্তিম, আমি আর সময় দিতে পারছি না। আমি এখানে জয়দেব বাবুর কাছে যাবো। জয়দেব বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন আনইন্টারাপ্টেড। আমি সমাধানটা জানতে চাইছি প্লিজ জয়দেব বাবু। আপনি যে সমাধানটা জানতে চাইছেন সেই সমাধানটা হচ্ছে এক কথায়, অমিত শাহের বন্ধু তুমি গদি ছাড়ো, ইলেকশন কমিশনে তালা চাবি মারো। কারণ ইলেকশন কমিশন যদি অমিত শাহের বন্ধু দ্বারা পরিচালিত হয়, অমিত শাহের অঙ্গুলি হিলনে, তাহলে ভারতবর্ষের গণতন্ত্রের ক্ষেত্রে সেটা হচ্ছে বিপজ্জনক, ভয়ঙ্কর। ভারতের গণতন্ত্র ভুলণ্ঠিত হবে। ভারতের গণতন্ত্রকে তার স্বমহিমায় পুরো আসনে প্রতিষ্ঠা করার জন্য, সিংহাসনে, অমিত শাহের বন্ধু তুমি গদি ছাড়ো, ইলেকশন কমিশনে তালা চাবি মারো এবং সমস্ত দলকে সঙ্গে নিয়ে, সমস্ত মানুষের রায় নিয়ে তবে তুমি কোনো সিদ্ধান্ত নাও। তুগলকি সিদ্ধান্ত নিয়ে নিজের ইচ্ছা মতন ইলেকশন কমিশনটা চালানো যায় না, কারণ ওটা কারোর বাপের সম্পত্তি নয়, ওটা ভারতবাসীর সম্পত্তি। ভারতবাসী যেমন চাইবে তেমন তোমায় চালাতে হবে। তুমি স্বেচ্ছাচারিতা করো না এবং নির্বাচনের নামে, ইলেকশন কমিশনের নামে তুমি বিজেপির কাঠপুতুল হয়ে যেও না। আজকের দিনে ইলেকশন কমিশন কাঠপুতুল, তোতা পাখি হয়ে গেছে ওই বিজেপির কাছে। বেশ, একেবারে অন্তিম ছিলাম। আলী বাবু, আপনার কিছু বলার রয়েছে? না, একটা বিষয়, সেটা দেখুন, ইলেকশন কমিশন তো বললো সুকান্ত বাবু স্বশাসিত সংস্থা, এখানে অমিত শাহজির কোনো ব্যাপার নাই। অমিত শাহকে আপনারা বলছেন, তার মানে অমিত শাহজিকে আরো বেশি হিরো করছেন। আপনাকে ওই জন্য ধন্যবাদ জানাচ্ছি। অমিত শাহ যেটা করে সঠিক কাজই করে। একেবারে অন্তিম ছিল। আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ রেড টিভি বাংলায় আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করবো তা হলো, দেখুন 87 থেকে 2003 কেন করা হচ্ছে, অর্থাৎ সরাসরি 87 থেকে 2003 বা 4-এর এই প্রসঙ্গটা কেন সামনে আসছে এখনো ধোঁয়াশায় রয়েছে। কিন্তু প্রসঙ্গ যখন বিহারের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে, তখন আগেভাগেই বাংলা কেন ভয় পাচ্ছে, এটাও বড়সড় একটি প্রশ্নের সম্মুখীন হচ্ছে। তাহলে কি সত্যি সত্যি যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, ভুয়ো ভোটার প্রসঙ্গে ভুয়ো ভোটারকে বড় শক্তি হিসেবে ব্যবহার করার চেষ্টা করে অন্তত এ রাজ্যের শাসক দল? প্রশ্নটা থেকেই গেল। আপনারা নিশ্চয়ই উত্তরটা জানতে চাইবেন, আমাদেরও উত্তর জানার ইচ্ছে থাকবে। কিন্তু প্রতিদিন ঠিক সন্ধ্যে 7:57 নজর রাখুন প্রাইম টিভি বাংলার পর্দায়, প্রাইম টাইম, শব্দের কাটাকাটিতে, যেখানে শব্দের থেকে জব্দ হয়। নমস্কার।